সকালের কোলাহলপূর্ণ বিয়েবাড়ির আমেজে একদমই আলাদা এক রূপ ধারণ করে। হই হুল্লোড়, বাচ্চাদের ছুটাছুটি, বাড়ির মহিলাদের বিভিন্ন কাজের তাড়া, ছেলেদের ছুটাছুটি করে রান্নার তদারকি করা, অপরদিকে ডেকোরেশনের কাজ করা। আর এদের মাঝে আমাদের কাজিন দলের একমাত্র কাজ খাওয়া দাওয়া, সাজগোজ আর জমিয়ে আড্ডা দেয়া। গ্রামের বাড়িতে এমন আমেজ থাকলেও শহরের বিয়েতে এমন কিছুর দেখা পাওয়া দুষ্কর। কিন্তু বাসার পাশে বিশাল পরিমাণ ফাঁকা জায়গা থাকার জন্য রিমিয়াপুর বিয়েতে ঠিক এমনটাই হয়েছে। আর এর পুরো ক্রেডিটটা তাসফি ভাইয়ার। নাচ গান আড্ডা দিতে দিতে প্রায় শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালের দিকে ঘুমটা গভীর হলেও ঘুমাতে পারলাম না শান্তির ঘুমটা। কাজিন দলের অত্যাচার সহ আম্মুর কর্কশ কণ্ঠের ডাক শুনে উঠতে বাধ্য হলাম বিছানা ছেড়ে। এখনো তেমন একটা বেলা না হলেও বিয়ে বাড়ি হিসাবে অনেক বেলা হয়েছে বলা চলে। যে যার মতো ব্যস্ত থাকায় কাউকে না ঘাটিয়ে সোজা নিচে নেমে এসেছি। নিচে নেমে চারদিকে চোখ বুলিয়ে ঘুমের রেশ কেটে গেল যেন। সত্যি তাসফি ভাইয়ার তুলনা হয় না। এত সুন্দর করে যে ব্যবস্থা করে দেবে কেউ চিন্তাও করেনি। রিমিয়াপুর বিয়েটা সবার ইচ্ছেতে গ্রাম থেকে দিতে চাইলেও তা সম্ভব হয়ে ওঠেনি। আপুর শ্বশুরবাড়ি আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে, তাই সিদ্ধান্ত পাল্টে নেয় সকলে। আমি তো ভেবেছিলাম বড় বাবা হয়তো কমিউনিটি সেন্টার ভাড়া করবেন, কিন্তু ঘুম থেকে উঠে নিচে এসে এগুলো দেখে অবাকের মাত্রা ছাড়িয়ে যায় আমার। পরে আমার এক ফুফাতো ভাইয়ের থেকে জানতে পারি এগুলো সব তাসফিফ ভাইয়ার ক্রেডিট। আমাদের বাসার সামনে 3 তলার এক অসম্পূর্ণ বিল্ডিং এ নিচতলা ও দোতলায় খাওয়া দাওয়ার পুরো আয়োজন করা হয়েছে। বিল্ডিং এ শুধু ছাদ পর্যন্ত হওয়ায় ডেকোরেশন করতে কোনো অসুবিধাই হচ্ছে না। চারদিকে বড় বড় কাপড় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। বাসার এক সাইডে ভাড়া করা কিছু পুরুষ আর মহিলারা রান্নার আয়োজন করে চলেছে জবরদস্ত ভাবে। একটু হেঁটে চলে আসলাম কালকের গায়ে হলুদের জায়গাটায়। কালকের পুরো ডেকোরেশনটাই খুলে ফেলা হচ্ছে, কিন্তু খুলছে কেন? কেন মানেটা খুঁজে পেলাম যে এখানে রিমিয়াপু ও দুলাভাইকে বসানো হবে হয়তো। তাই আমাদের সবার মহাবিজ্ঞ তাসফি ভাই এগুলো খুলে খুলে নতুন ভাবে সাজাতে চাইছেন। মনে হয় এটা দায়িত্ব তিনি নিজ কাঁধে নিয়েছেন। মাঝখানে দাঁড়িয়ে বাকি কাজিনদের সব বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। প্রচুর ব্যস্ত তিনি। এতটুকু বেলায় হাঁপিয়ে উঠেছেন যেন। হয়তো অনেক সকালে উঠেছেন। তাসফি ভাইয়ের কথায় কিছু কাপড়, ফুল, চেয়ার আনতে লাগলো সবাই। ফুল দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এদিকে গিয়ে একটা একটা করে নেড়ে নেড়ে দেখতে লাগলাম ফুলগুলো। হঠাৎ আমার মাথায় টোকা দেওয়ায় ফিরে তাকালাম পেছনে। তাকিয়ে দেখি আমার ফুফাতো এবং চাচাতো ভাই দাঁত কেলিয়ে হাসছে। প্রচন্ড বিরক্ত নিয়ে বললাম, মাথায় টোকা দিলি কেন? লাগে না শয়তান? তোর আবার লাগেও নাকি? জানতাম না তো। তো ফুলগুলো এভাবে নষ্ট করছিস কেন রে পেতনি? কত কষ্ট করে নিয়ে এসেছি জানিস? কথাগুলো যে এভাবে শুনতে পাবো তা জানাই ছিল আমার। বড় চাচা ও আবুর চাচাতো ভাই বোনের ছেলে রাহাত। বয়সে আমার থেকে বড় হলেও তুই বলেই ডাকি ওকে। তার মুখ্য কারণ হলো সব সময় আমার পেছনে লেগে থাকে, খোটা দেওয়া সহ সারাক্ষণ জ্বালানো। রাহাতের বাবা আয়ুব কাকু ও রোকেয়া ফুপি সম্পর্ক করে বিয়ে করেন। পরিবার থেকেও নাকি কোনো প্রকার বাধা ছিল না। আমাদের ছোটবেলায় অনেকটাই গ্রামে বেড়ে ওঠায় রাহাতের সাথে সম্পর্কটা এমন। ঝগড়া করা, একে অপরকে খোঁচানো, ভালোবাসা, দুজন দুজনকে কেয়ার করা লেগেই থাকে। আমি কিছুটা শান্ত স্বভাবের হলেও রাহাতের সাথে ঝগড়ায় অন্যরকম হয়ে যাই। তার মূল কারণটা অবশ্য রাহাতকেই ধরা যায়। ভালোবাসার ক্ষেত্রেও ঠিক এমনটাই। সব সময় ছোট বোনের মতো আগলে রাখতেও কখনোই ভুল করে না। মাঝে মাঝে রাহাতের খুনসুটি, কেয়ার, ভালোবাসায় নিজের হারিয়ে যাওয়া ভাইয়ের অভাবটা পূরণ হয়ে যায়। কটমট চোখে তাকালাম রাহাতের দিকে, বললাম, লাগে না? না লাগে না আমার, তাই না? তোরই শুধু লাগে শয়তান। বলে কয়েকটা বাড়ি দিলাম রাহাতের হাতে। হাত ধরে ডলতে ডলতে আহ করে উঠলো। কান দিলাম না ওর কথায়। আবারও ওর হাতে একটা বাড়ি দিয়ে বলে উঠলাম, আর কি বললি তুই? কি বললি? আমি পেতনি? পেতনি মনে হচ্ছে আমাকে? শয়তান ছেলে কোথাকার। ভুল কি বলেছে ও? ভূতের মতো চোখের নিচে যে হারে কাজল লেপটে রেখেছিস, তাতে তোকে পেতনি বলবে না তো পরি বলে ডাকবে নাকি? ভাগ্যিস তোকে দেখে হার্ট অ্যাটাক করেনি বেচারা। রাহাতের মুখের বুলি ফোটার আগেই তাসফি ভাই কথাটা বলে উঠলেন। শেষের কথাটা বেশ নাটকীয় ভঙ্গিতেই বলল। এতেই যেন সবার মাঝে হাসির রোল পড়ে গেল। মেজাজটা রীতিমতো বিগড়ে গেল আমার। আসলে উনি একটা অতি উচ্চ লেভেলের বজ্জাত মানুষ। কালকের কাজল না উঠানোর ফলে চোখের নিচে কিছুটা কাজল লেপটে আছে, তাতে মোটেও খারাপ লাগছে না দেখতে। নিচে আসার আগে খুব ভালোভাবেই দেখে এসেছি আমি, কিন্তু এটা নিয়ে ওনার খোঁচানো শুরু হয়ে গেল আমাকে। উফ, অসহ্য। মুখে কিছু না বলতে পারলেও মনে মনে কঠিন একটা গালি দিলাম ওনাকে। তাসফি ভাইয়ের সাপোর্ট পেয়ে আগের চেয়েও জোরে আমার মাথা টোকা দিয়ে রাহাত বলে উঠলো, দেখলি তো কেন তোকে পেতনি বললাম? পেতনি সেজে ঘুরে বেড়াচ্ছিস আর আমি বললেই দোষ। বজ্জাত মেয়ে। মারতে মারতে আমার হাতটা একদম লাল করে ফেলেছে। আমার গার্লফ্রেন্ড কষ্ট পাবে না বুঝি? এবারও রাহাতের হাতে মেরে বললাম, আবার মারলি? আবার মারলি আমায়? শয়তান ছেলে। ব্রেকআপ করাবো তোর, তখন আসিস আমার কাছে। গার্লফ্রেন্ডের দরদ দেখলে বাঁচি না। 10টা না 5টা না, একটা মাত্র গার্লফ্রেন্ড ওর, তাও কত কষ্টে হলো। কিন্তু তোর তো বয়ফ্রেন্ড নাই, তাহলে কালকে তোকে ওইভাবে হলুদটা লাগালো কে? সত্যি করে বলবি কিন্তু। চাচা তখন জিমার কথায় চমকে উঠলাম।
কালকে রাতের ঘটনাটা তো প্রায় ভুলেই গেছিলাম আমি। শীতল হাতের ঠান্ডা স্পর্শের কথা মনে পড়তেই এবারও কিছুটা কেঁপে উঠলাম। অন্ধকারে হঠাৎ এভাবে এসে কে আমায় হলুদ লাগাতে পারে সেটা কিছুতেই বুঝতে পারছি না। পেছন থেকে আলোটা ধরলেও কাউকেই দেখতে পাইনি ওখানে। তখন এতটাই ভয় পেয়েছিলাম যে চোখ মুখ বন্ধ করে ছুটে চলে এসেছিলাম বাসার দিকে। পায়ের সাথে কিছু পরে লেগে যেতে থাকলেও তখন তাসফি ভাইয়া এসে ধরে ফেলেন আমাকে। ঠিকভাবে কথা বলতে পারছিলাম না, এজন্য একটা চেয়ারে বসিয়ে এক গ্লাস পানি আমাকে খেতে দেন। পানিটা ঢকঢক করে পুরোটা খেয়ে সামনে তাকিয়ে দেখি পুরো কাজিন দল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু শান্ত হয়ে পুরো ঘটনা বলতেই তারাও অবাক হয়। তাসফি ভাইয়ার বারণে তারপরে আর কেউ এটা নিয়ে কিছু জিজ্ঞাসা করেনি আমাকে, তাই একদমই ভুলেই বসেছিলাম ঘটনাটা। কয়েক সেকেন্ড পর চট করেই মাথায় কিছু খেলে গেল আমার। হয়তো বুঝতে পারলাম কে এই মহান কাজটা করতে পারে।